নমস্কার। আপনাদের সামনে আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি যে বিষয়টি নিয়ে এই বেশ কয়েকদিন ধরে বিগত কয়েকদিন ধরে আপনারা আলোচনা করছেন যে বিহারে ঠিক কি হবে, অর্থাৎ বিহারের ভাগ্যে এই 2025-এর নির্বাচনে ঠিক কি হতে পারে। ইতিমধ্যেই দু দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে। 243 আসন বিশিষ্ট বিহারে ভোট পড়েছে কিন্তু রেকর্ড সংখ্যক। ইতিহাস বলছে, পরিসংখ্যানবিদরা বলছেন যে বিগত বেশ কয়েক দশকে অর্থাৎ স্বাধীনতার পর থেকে যতবার নির্বাচন হয়েছে বিহারে এত বেশি হারে ভোট গ্রহণ হয়নি, অর্থাৎ ভোট দান এত বেশি হারে হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইরে বেরিয়ে এসেছেন। অসুস্থ মানুষ, আমরা দেখেছি সেই সব ছবি, হুইল চেয়ারে কিংবা খাটিয়াতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভোটারকে ভোট কেন্দ্রে। এই ছবিটা কিন্তু অনেকটাই বলে যে স্বতঃস্ফূর্ত ভোট দান হয়েছে। আর যখনই এই স্বতঃস্ফূর্ত ভোটদান হয় কিংবা রেকর্ড সংখ্যক ভোট পড়ে, তখন কিন্তু শাসকের পক্ষে বেশ খানিকটা চিন্তার বিষয় হয়ে যায়। অর্থাৎ শাসকের কপালে চিন্তার ভাঁজ পড়াটা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সেরকমটাই বারংবার দেখা গিয়েছে অতীতেও। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ঠিক সেই ছবিটাই কিন্তু আমরা বারংবার দেখেছি। তাহলে বিহারেও কি সেরকমটাই এবার কিছু একটা হতে চলেছে? দেখুন, একদিকে রয়েছে এনডিএ জোট, অর্থাৎ বিজেপি, জেডিইউ, নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড, সেই জোট রয়েছে এনডিএ জোট। অন্যদিকে যুযুধান পক্ষ রয়েছে মহাগঠবন্ধন, অর্থাৎ তেজস্বী যাদবকে সামনে রেখে তাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করে মহাগঠবন্ধন, যেখানে বিরোধীরা রয়েছে, সেখানে অবশ্যই আরজেডি রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসও রয়েছে এবং ছোটোখাটো দলগুলোও রয়েছে। তো এই যে দুই যুযুধান পক্ষ, তার মধ্যে একটি ছোট হলেও গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন প্রশান্ত কুমারের জনসুরাজ পার্টি। কিন্তু জনসুরাজ পার্টির ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। একদল বলছেন যে বিভিন্ন এক্সিট পোলগুলো, যেগুলো নির্বাচনের পরেই বেরিয়ে এসেছে, গতকালই নির্বাচনের দ্বিতীয় দফা হয়ে গিয়েছে এবং তারপর থেকে পরপর এক্সিট পোল চলে এসেছে বিভিন্ন সংস্থার। সেই এক্সিট পোল কিন্তু বলছে যে এনডিএ ফের শাসনে আসতে চলেছে বিহারে। কিন্তু সত্যি কি তাই? যদিও বিভিন্ন সংস্থাগুলি, বিভিন্ন সমীক্ষাকারী সংস্থাগুলি এক্সিট পোলে জানাচ্ছে যে বিহারে আসতে চলেছে বিজেপি এবং জেডিইউ এর নেতৃত্বাধীন এনডিএ জোট, কিন্তু বিরোধীরা যেমন সে কথা মানেননি, সেই সঙ্গে সঙ্গে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বডি রয়েছে, আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে। সংস্থার বলাটা ঠিক হবে না, বলা ভালো কয়েক দল মানুষের একটা গোষ্ঠী, যে গোষ্ঠী কোটি কোটি টাকার, কয়েকশো কোটি টাকা কিংবা কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে। রাজস্থানের একটা ছোট্ট গ্রাম, গ্রামটার নাম হচ্ছে ফালাউদি। আর সেই ফালাউদিতেই রয়েছে সেই সংগঠন যাকে বলা হয় পোশাকি নাম সাট্টা বাজার। সাট্টা বাজার কিন্তু বিভিন্ন বিষয়, সেটা ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হোক কিংবা যে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ বা আবহাওয়ার খবর কিংবা জিনিসপত্রের দাম বাড়বে কি বাড়বে না, পেট্রোলের দাম কমবে কি কমবে না, কিংবা এবারের বাজেটে কোন কোন ক্ষেত্রে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ হবে, এই সব কিছু নিয়ে তারা জুয়া খেলে। হ্যাঁ, গোটা বিষয়টাই বেআইনি, গোটা বিষয়টাতে কোনো রকম আইনের স্বীকৃতি নেই, সরকারি স্বীকৃতি নেই। কিন্তু সেই সাট্টা বাজার কিন্তু বলছে যে এবার বিহারে পাসা পালট হতে চলেছে, অর্থাৎ তখতা পালট হতে চলেছে বিহারে। বিহারে সত্যি কি হবে তখতা পালট, সেটা অবশ্য সময় বলবে, কিন্তু আমি একটা পরিসংখ্যান একটুখানি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দেখুন, এই এক্সিট পোল বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো মিলেও যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই এক্সিট পোলগুলো ঠিক কী বলেছিল বা ওপিনিয়ন পোলগুলো কি বলেছিল, এবং নির্বাচনের পরে অর্থাৎ ভোট গ্রহণ মিটে যাওয়ার পরে এক্সিট পোলগুলো কি বলেছিল একটুখানি স্মরণ করুন। এই কয়েকদিন আগেই হয়েছে তো 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে কি কি হবে, সিট শেয়ারিং ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিয়ে নানান রকম এক্সিট পোল, সেগুলো কয়েকটি সংস্থা, কয়েকটি সংবাদ মাধ্যম সকলেই করেছিলেন, কিন্তু কারুরই মেলেনি, বেশিরভাগ ক্ষেত্রেই মেলেনি। কয়েকজন হয়তো এক চুল পাশ দিয়ে বেরিয়ে গেছেন, কিন্তু সাট্টা বাজার যা বলে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি হয়। অবাক লাগলেও এটাই সত্যি। এটি কোনো সরকারি স্বীকৃত সংস্থা বা কোনো রকম সংগঠন না হলেও তাদের যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী বেশিরভাগ ক্ষেত্রে মিলেছে। সাট্টা বাজার কি বলছে?
চারটা বাজার বলছে, আমার সামনে পরিসংখ্যান রয়েছে, বিহারে এনডিএ পেতে পারে 105 থেকে 135টি আসন। 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভায় 105 থেকে 135 আসন পেতে পারে এনডিএ। মহাজোট অর্থাৎ মহাগঠবন্ধন তারা পেতে পারেন 97 থেকে 127 আসন। অতএব এক্ষেত্রেও খানিকটা পাল্লা ভারী রয়েছে এনডিএর দিকেই। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির ভাগ্য কিন্তু সেরকমটা প্রসন্ন নয় বলা যেতে পারে। 0 থেকে একটিও না, কিংবা মাত্র একটি আসন হয়তো পেতে পারে জনসুরাজ পার্টি। চারটা বাজার বলছে 75টি আসন পেতে পারে আরজেডি। তেজস্বী যাদবের দল সবচেয়ে বড় দল হিসেবে ভোটের বিচারে সর্ববৃহৎ পার্টি হিসেবে প্রকাশিত হতে পারে আরজেডি, 75টি আসন পেতে পারে। বিজেপি 2 নম্বরে এবং নীতিশ কুমারের জেডিইউ 3 নম্বরে থাকতে পারে। অন্যদিকে সবচেয়ে দুর্বলতম শরিক হতে পারে কংগ্রেস মহাজোটে, মহাগঠবন্ধনে, সেরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে চারটা বাজার কিন্তু বলছে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা 60%, আর তেজস্বী যাদবের 40%। সুতরাং বিরোধীরা বলছেন এই মুহূর্তে যে তারাই জিতছেন। এই যে স্বতঃস্ফূর্ত ভোট, সেই স্বতঃস্ফূর্ত ভোটও সেরকমই ইঙ্গিত দিচ্ছে বটে, কিন্তু চারটা বাজারের মতামত কি মিলে যাবে? সেই মতামত মিললে, অর্থাৎ 75টি আসন পেয়ে বা তার বেশি আসন পেয়ে যদি আরজেডি সর্ববৃহৎ দল হয়, সেক্ষেত্রে ভোট পরবর্তী সমীকরণ কি বদলাবে? নীতিশ কুমার, যার অনেকবারই দল বদলানোর, অর্থাৎ এই মহাজোট বদলানোর রাজনীতি করে যিনি অভ্যস্ত, তিনি কি আবার জোট বদলে ফেলতে পারেন যদি ফল অন্যরকম হয়? সেই প্রশ্নগুলো কিন্তু এখন এই মুহূর্তে বিহারের ভাগ্যাকাশে ঘোরাঘুরি করছে। ফলাফল জানা যাবে আগামী শুক্রবার, সেদিনের অপেক্ষায় থাকতে হবে। সঙ্গে ছিলাম শান্তম চক্রবর্তী। নমস্কার।